আইপিএল বর্তমানে শুধুমাত্র তার ক্রিকেট খেলা হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে উঠেছে একটি দুর্দান্ত ব্যবসায়িক মডেল। সারা বছর ধরে বিশ্বে একাধিক লিগ ম্যাচের আয়োজন করা হয়, কিন্তু আইপিএল ব্যবসার দিক থেকে সবার থেকে এগিয়ে। কোন কোন রাস্তা থেকে আইপিএল খেলোয়াড়, টিম, এমনকি বিসিসিআই অর্থ উপার্জন করেন তা এই ভিডিওর মাধ্যমে জানবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আইপিএল শুরুর আগের ইতিহাস সম্বন্ধে জেনে নিই। আইপিএল শুরু হওয়ার আগে আইসিএল শুরু হয়েছিল, যার ফুল ফর্ম ছিল ইন্ডিয়ান ক্রিকেট লিগ। এই আইসিএল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা শুরু হয়েছিল, যার নাম ছিল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ। যে কোম্পানির টিভিতে জি বাংলা ও জি সিনেমা চালায়, এই কোম্পানি আইসিএল চালু করেছিল। আইসিএল এর কনসেপ্টটা ছিল আইপিএল এর মতনই, অন্যান্য শহরের টিম হবে, প্লেয়ারদের অপশনের মাধ্যমে কেনা হবে এবং এই টিম অন্যান্য টিমের সঙ্গে খেলবে। কিন্তু এই আইসিএল কে আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুমতি দিল না, আর ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসি অনুমতি দিল না। আসলে অনেক ক্রিকেটার এই আইসিএল খেলতে যাচ্ছে, যা বিসিসিআই ও আইসিসি মেনে নিতে পারে না। প্লেয়ারদের আইসিএল খেলতে যাওয়া থামানোর জন্য বিসিসিআই ডোমেস্টিক টুর্নামেন্টে প্লেয়ারদের স্যালারি বাড়িয়ে দেয়। অন্যদিকে আইসিএল খেলতে যাওয়া প্লেয়ারদের লাইফ টাইম পর্যন্ত ব্যান্ড করে দেওয়ার মতনও সিদ্ধান্ত নেয়। বিসিসিআই চাইছিল তার আন্ডারের বাইরে কোনো খেলা যাতে না চলে, তাই 13 সেপ্টেম্বর 2007-এ বিসিসিআই প্রকাশিত করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা আমরা আইপিএল নামে চিনি। ওই সময় বিসিসিআই প্রেসিডেন্ট ছিল ললিত মোদির আন্ডারে 2007 সালে আইপিএল অনুষ্ঠিত হয়। আইপিএল এর বিজনেস মডেল জানার আগে আইপিএল এর ইতিহাস জানা দরকার। বিসিসিআই দ্বারা আইপিএল পরিচালিত হয়। হাজার হাজার ক্রিকেটার যেমন আইপিএল থেকে পকেটে টাকা আনছেন, তেমনি একটি দলের মালিকও এবং বিসিসিআই কোটি কোটি টাকা কামাচ্ছে। কিন্তু কিভাবে? আইপিএল এর ব্যান্ড প্রমোশন থেকে আয়ের 50% বিসিসিআই এর কাছে যায়, আর বাকি 50% যায় টিমের কাছে। এক সময় আইপিএল কে বলা হতো ডিএলএফ আইপিএল, তারপর এলো ভিভো আইপিএল, এখন টাটা আইপিএল বলা হয়। যে ব্র্যান্ডের নাম বলা হচ্ছে আইপিএল এর নামের আগে, তাকে টাইটেল স্পন্সর বলে। যখন যখন আইপিএল এর নাম মনে পড়বে, তখনই এই ব্র্যান্ডের নাম আমাদের মাথায় আসবে। এই টাইটেল স্পন্সর হবার জন্য প্রচুর টাকা দিতে হয়। প্রথম 5 সিজনে ডিএলএফ স্পন্সর ছিল, টাকার অঙ্কটা ছিল 40 কোটি, প্রত্যেক বছর বিসিসিআই কে দিতে হতো। তারপর পেপসিকো এলো 7 কোটির সঙ্গে। 2016 ও 17 সালে এলো ভিভো 100 কোটির সাথে। এই বছর টাটা আইপিএল স্পন্সর হবার জন্য 330 কোটি টাকা দিয়েছে বিসিসিআই কে। এই টাইটেল স্পন্সর থেকে যত টাকা পাওয়া যায় তার 50% যায় বিসিসিআই এর কাছে, আর বাকি 50% যায় টিমের কাছে। আর কিছু কিছু আছে আইপিএল এর অফিসিয়াল স্পন্সর, যেমন সিএট টাটাজি টাইম আউট, অর্থাৎ সিএট টায়ার বিরতিটিকে স্পন্সর করেছে। এর জন্য সে 330 কোটি টাকা খরচ করেছে। ড্রিম 11 গেম চেঞ্জার অফ ম্যাচ মোটামুটি 210 কোটি টাকা স্পন্সরের মাধ্যমে বিসিসিআই পায়। আইপিএল তো কোনো না কোনো টিভি চ্যানেলে দেখানো তো হবে, কিন্তু কোন টিভি চ্যানেলে দেখানো হবে? প্রত্যেক টিভি চ্যানেল চাইবে যে আইপিএল আমার টিভি চ্যানেলে দেখানো হোক, যাতে আরও ভিউয়ার্স আসবে। তাই বিসিসিআই কে যে চ্যানেল বেশি টাকা দেবে তাকে আইপিএল খেলা চালানোর অনুমতি দেয় বিসিসিআই। আইপিএল প্রথম 10 বছর 2008 থেকে 2017 পর্যন্ত 8.2 কোটি টাকা দিয়ে কিনে নেয় সোনি। তারপর 2018-তে স্টার স্পোর্টস 16,400 কোটি টাকা দিয়ে কিনে নেয় 10 বছরের জন্য। স্টার স্পোর্টস এত কোটি টাকা দিয়ে কিনে, তাহলে স্টার স্পোর্টস কিভাবে টাকা কামায় আপনারা জানলে অবাক হবেন। ওভার শেষ হওয়ার পর যে বিজ্ঞাপন দেয়, মাত্র 10 মিনিটের বিজ্ঞাপনের জন্য 15 থেকে 16 লাখ টাকা চার্জ করে এই স্টার স্পোর্টস চ্যানেল, যার ফলে যত টাকা ইনভেস্ট করে তার অনেক বেশি মুনাফা অর্জন করে থাকে। আইপিএল এ মাঠে খেলা থেকে টিভিতে লাইভ হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে স্পন্সরশিপে ভর্তি। তাই আপনি টিভিতে যে আইপিএল দেখেন তা হচ্ছে বরফের ওপর অংশ, পিছনে হয় কোটি কোটি টাকার খেলা, যা অনেক সাধারণ মানুষ জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের আইপিএল এর টোটাল বিজনেস মডেল নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যত বেশি সম্ভব হয় শেয়ার করুন।